মাননীয় স্পিকার, কিছু কিছু কাজ দুঃখজনকভাবে এখন এরকমই শুরু হয়ে গেছে। ফ্যাসিস্ট আমলে যারা বঞ্চিত ছিল, নিগৃহীত ছিল, ওএসডি ছিল, খালে বিলে তালপট্টিতে যাদের পোস্টিং ছিল, এখন আবার তাদের উপরে সেটা চলে এসেছে। কেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান রেখেই বলছি, তিনি বলেছেন আমরা একটা মেরিটোক্রেটিক নেশন বিল্ড আপ করতে চাই। আমি তাকে বলবো, দল আদর্শের ভিত্তিতে নয়, মেরিট এবং কমিটমেন্টের ভিত্তিতে সমস্ত নাগরিকগুলোকে আপনার নেতৃত্বে যেন মূল্যায়ন করা হয়। মাননীয় স্পিকার, জ্বালানি সংকট সমস্যা যাই বলি এসেছিল, সবাই কষ্ট পেয়েছেন, এখানেও যারা তারাও কষ্ট পেয়েছে, তবে আমাদের চাইতে সাধারণ নাগরিকরা অনেক বেশি কষ্ট ভোগ করেছে। আমরা এই বিষয়ে একটা অর্থবহ আলোচনা করেছি। এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এই আলোচনার পরে যখন কমিটি হলো, সম্মানিত চিফ হুইপ বলেছেন, এই কমিটি হওয়ার পরে আমরা দেখি যে রাস্তার সেই কষ্ট দূর হয়ে গেছে অনেকটাই। কেন মাননীয় স্পিকার? দেশবাসী বিশ্বাস করতে শুরু করেছে যে একই বিষয়কে সরকারি দল এবং বিরোধী দল সিরিয়াসলি নিয়েছে, তারা এটা অ্যাড্রেস করবে, আমাদের সমস্যার সমাধান হবে। এই আস্থার জায়গাটা ফিরে আসার কারণ সমাধানের পথ খুলে গেছে। আমরা দোয়া করি যে এই যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে, তার পরিসমাপ্তি হোক। এই যুদ্ধ গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আমরা আগেই বলেছি এই সংকট এই সরকারের তৈরি নয়, এটা গ্লোবাল ইস্যু, গ্লোবাল প্রবলেম, ক্রাইসিস। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের পররাষ্ট্রনীতিতে আমরা অতীতের যে নিয়ম ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কারো মুখের দিকে তাকাইয়া তার পররাষ্ট্রনীতি পরিচালনা করেন না, তিনি দেশবাসীর মুখের দিকে তাকিয়ে করেছিলেন। এখন এই জায়গা থেকে আমরা কেন সেই আওয়াজটা একইভাবে দিতে পারলাম না? আমাদের একটি বন্ধু রাষ্ট্র কেন আক্ষেপ করে বলে যে আমাদের চরম কষ্টের সময়ে আমরা বাংলাদেশকে পাশে পেলাম না? কেন এই কথা বল? উইল বি ইন এ জাস্টিফাইড রানার, আমাদের রেস হবে জাস্টিফিকেশনের উপর। যেই মজলুম হবে, সে আমার প্রতিবেশী কিংবা দূরবর্তী যেই হোক, তার প্রতি আমাদের সমর্থন থাকবে। আর যেই জুলুম করবে, তার জুলুমেরও আমরা প্রতিবাদ করব আমাদের ভাষায়, আমরা যে ভাষাটা বুঝি, কারো শেখানো দেওয়া ভাষায়। নির্বাচনী ইশতেহারে আমরা যেমন বলেছি, বিএনপিও তেমন বলেছে যে আমাদের পররাষ্ট্রনীতি হবে স্বাধীন পররাষ্ট্র, সবার আগে বাংলাদেশ। আমরা সেই জায়গাটা দেখতে চাই। আমরা কাউকে বরাবর বলে এসেছি আমাদের সীমাহীন বন্ধুর প্রয়োজন আছে, কিন্তু একজন প্রভুর দরকার নাই আমাদের। আমরা সেই জায়গাটাই দেখতে চাই। মর্যাদার সাথে মাথা উঁচু করে সমতা, ন্যায্যতা এবং মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে পরিচালিত হবে আমাদের পররাষ্ট্রনীতি। এই জায়গাটা নিশ্চিত করুক সরকার, আমরা এটাই সরকারের কাছে প্রত্যাশা করি। আমাদেরকে বলা হয় মাঝে মাঝে, আমাদের ট্রেজারি বেঞ্চের বন্ধুরা বলেন যে এমন কোনো কাজ আপনারা করবেন না যে কারণে আবার পতিত ফ্যাসিস্টরা ফিরে আসে। আমরা তো এটা চাই না, কিন্তু নির্বাচনের আগে আমরা দেখলাম কিছু কিছু সিনিয়র নেতা পর্যন্ত তাদেরকে আশ্বস্ত করে নিশ্চয়তা দিয়ে বলছেন আপনাদের সকল মামলা উঠাইয়া দেব, আপনাদের জন্য আমাদের দুয়ার খোলা, আপনাদেরকে আমরা পর্যাপ্ত নিরাপত্তা দেব। আমরা জানি না এখনো তাদের সেই সম্পর্ক বিদ্যমান আছে কি। আমাদের কথা একদম পরিষ্কার, ফ্যাসিস্ট আমলে যতগুলো অপরাধ সংগঠিত হয়েছে, যতগুলো খুন হয়েছে, গুম হয়েছে, যত জায়গায় মানবতা লঙ্ঘিত হয়েছে, দর্শন হয়েছে, এই প্রত্যেকটি অপরাধের বিচার করতে হবে এবং সেই বিচার উসমান হাদি পর্যন্ত আসতে হবে। মাননীয় স্পিকার, কিন্তু বিচারের দিকে তাকিয়ে আমরা কিছুই বুঝতে পারছি না। বিচারের অঙ্গনে কি সবুজ পতাকা উঠছে, না লাল পতাকা উঠছে, না কালো পতাকা উঠছে, বুঝতে পারছি না। আমরা একটা সবুজ পতাকা দেখতে চাই।
ওখান থেকে বলা হবে জাতিকে আমরা হতাশ করব না, জাতির প্রত্যাশার আলোকে মজলুমের পাওনা তার কাছে পৌঁছে দেব। না হলে শহীদদের আত্মা, তাদের আপনজন, গুমের শিকার লোকগুলো তাদের আপনজন দর্শনের শিকার হয়ে যে মা কেঁদেছে, যার চোখের পানিতে হয়তো একটা নালা নদী তৈরি হয়ে গেছে, তাদের আত্মা আমাদেরকে অভিশাপ দেবে। এই অভিশাপের ভার এই পার্লামেন্টের বহন করা ঠিক হবে না। মাননীয় বিরোধী দলের নেতা, আর কতক্ষণ সময় লাগবে? আপনি যতক্ষণ দিবেন। না, আপনার কতক্ষণ লাগবে? আপনি সারা রাত দিলে আমি রাজি আছি, 2.5 ঘন্টা দিলে রাজি আছি, 4 ঘন্টা দিলেও রাজি আছি। এটা আমার পাওনা। আপনি বলবেন সবাই পাইছে আধা ঘন্টা 20 মিনিট, আপনি একটা যৌক্তিক সময় নিন। আমি একটা যুক্তি দিয়ে যৌক্তিক সময় নিচ্ছি। যখন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে 42 ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছিল এটার জন্য, তখন আমি বলেছিলাম যে এটা 50 ঘন্টা করেন। এইটা নিয়ে আমাকে 2 বার খোঁটা দিয়েছেন আমার সম্মানিত একজন সংসদ সদস্য এবং তার সূত্র ধরে আরো কয়েকজন। খোঁটাটাই যখন খাইলাম মাননীয় স্পিকার, তখন পুরা সময়টা কি আমার পাওনা নয়? চান সেই দিক থেকে আপনি বিবেচনা করেছেন, আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। তা আমি এত চাইবো না, 4 ঘন্টাও চাইবো না, কমপক্ষে 2.5 ঘন্টাও চাইবো না। আমি শেষ করে দিচ্ছি, আমি সেই দিকে আগাচ্ছি। আমার বক্তব্যে যদি কোনো ধৈর্যচ্যুতি ঘটে আমি মাপ চেয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার, এই বাংলাদেশটাকে আমরা সবাই বলি যে আসেন ঐক্যবদ্ধভাবে এগিয়েছে। তো ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হলে আসলে মানসিকতায় আমাদের সবার পরিবর্তন আনতে হবে। পরিবর্তন বক্তব্যে নয়, পরিবর্তন আনতে হবে মানসিকতা। সেটা কি? সেটা আর কিছু নয়, লেট আস এগ্রি টু ডিসএগ্রি। আমার অপিনিয়ন আমি দেব, আপনার অপিনিয়ন আপনি দেবেন, আমারটা আপনি শ্রদ্ধা ভরে শুনবেন, আপনারটা আমি শ্রদ্ধা ভরে শুনব। এরপরে যা যৌক্তিক তা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আমরা যদি এতই ক্ষিপ্তা বিরোধী দল হতাম, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে আমরা সাড়া দিতাম না। আমরা তো বিরোধী দলকে ভালোবাসি না, আমরা তো এখানে বিরোধী দলকে প্রতিনিধিত্ব করতে আসি নাই। আমরা এখানে এসেছি 20 কোটি মানুষের জন্য কথা বলতে। আমরা প্রথম দিনই বলেছি সকল ভালো কাজের সহযোগিতা, আর যখনই ভুল দেখব তখনই আমরা কিন্তু প্রতিবাদ করব, আমরা চুপ করে বসে থাকবো। মাঝে মাঝে এখান থেকে আমাদেরকে বলা হয় এইভাবে চলবেন, ওইভাবে চলবেন, না চললে এই হবে। আসলে কি হবে সেটা দেখতে দেখতেই তো বাংলাদেশিরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এটা মজলুমের মিলন মেলা, আমরা সবাই দেখে দেখে এখানে এসেছি। আর কপালে যদি ওই দেখা থাকে আরেকবার দেখবো, অসুবিধা কি? জনগণের জন্য কাজ করতে গিয়ে একবার কেন 100বার দেখবো, তাতে অসুবিধা কি? এতেও কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমি সর্বশেষ উদাহরণ দেব। যখন কেউ ক্ষমতায় থাকে তখন ওই রকমই কথাবার্তা সুন্দর করে বলে, গলার আওয়াজ বেড়ে যায়, চেহারার ভাব মূর্তি অন্যরকম হয়ে যায়। এই যে আমাদের জুলাই যোদ্ধারা যারা নেতৃত্ব দিচ্ছিল, আমাদের তরুণ যুব সমাজ, তাদেরকেও তো ডিবিটে নিয়ে অনেক কিছু করা হয়েছে, কাণ্ডকার। তাদের সেই দিনের করুণ আহাজারি আর্তনাদ জাতি দেখেছে, বিশ্ব দেখেছে। কিন্তু তাই দিয়ে কি আন্দোলন দমানো গেছে? তাই বলে কি এদেরকে দমানো গেছে? এটা হয় না। চাবুক পিঠে দিতে পারবেন, কিন্তু চাবুক আপনি হৃদয়ের উপরে দিতে পারবেন না। কাজেই আমাদের ভাষা যদি হয় পরস্পরকে শ্রদ্ধা করে, পরস্পরকে মেনে নিয়ে সম্মান করে, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ দেখবে। এখানে মাঝে মধ্যে আমি ধারণা করি যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে এখানে বসেন, তারা অবজার্ভ করেন। উই ডু স্যালিউট এই উদ্যোগ নেওয়ার জন্য। ওরা যেন এখানে এসে আমাদের দ্বারা অনুপ্রাণিত হয়। ইয়েস, আমরা আমাদের এনসিস্টরদের সত্যিকারের এনসিস্টর হিসাবে পেয়েছি। আমরা গর্বিত সাকসেসর হতে চাই তাদের। আমাদের সবকিছু দেখে যেন তাদের মধ্যে সেই উদ্দীপনাটা আসে। ইতিহাসের বিশাল কুপাকুপির পরে কোনো সম্মানিত সদস্য একেবারে শেষে এসে বলেন যে এগুলা বাদ দিয়ে আসেন, আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। তা আগে দাগ উড়ালগুলা ফেলে দেন,
ওই কুপাকুপিগুলো আমরা বাদ দেই, সেটা আমি দেই আর ওখান থেকেই দেওয়া হোক। ওগুলা ফেলে দিয়ে যখন ঐক্যের ডাক দেওয়া হবে, সেই ডাকটা তখন হবে কার্যকর ডাক। মাননীয় স্পিকার, আমি বুঝতে পারছি আমার সময় সংকেত বেজে উঠেছে, আমি আর বেশি সময় নেব না। আমি 1 মিনিট কথা বলে বিদায় নিচ্ছি। কি ভাই এটা? জি জি, না সেটা তো ভিন্ন ব্যাপার, আমার বক্তব্য আমি শেষ করছি। আমি শুধু এতটুকু বলবো যে ভাই, অতীতকে স্মরণ রাখা ভালো, ইতিহাস শিক্ষা ভালো, কিন্তু ইতিহাসকে নিয়ে পড়ে থাকলে আমরা নিজেরা ইতিহাস তৈরি করতে পারবো না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে আসুন আমরা এগিয়ে যাই। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা চাই। ভালো যদি কিছু বলে থাকি, আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দিন এবং আমাদের সবাইকে এটা মানার তৌফিক দিন। আমি একটা কৈফিয়ত না দিয়ে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারকে জড়িয়ে যারা অশ্লীল আচরণ করেছে, উনি এখনো বিচার চান নাই, আমি তার পক্ষে তাদের বিচার চাই। ওনার মেয়ে, আল্লাহ তাআলা আমাকেও 2টা মেয়ে সন্তান দান করেছেন, আমার মেয়ে। ওনার মেয়ের সম্মান মানে আমার মেয়েরও সম্মান, মানে আমাদের মেয়েরও সম্মান। এই ইতর প্রাণীগুলা কারা, তাদেরকে নির্মোহভাবে খুঁজে বের করা হোক। প্রিকনসেপ্ট কোন আইডিয়া থেকে নয়, ব্লেম গেমের জায়গা থেকে নয়, ভেরি ট্রান্সপারেন্টলি এটা বের করে আনা হোক। আমার নিজের দুঃখের কথা নাই বললাম, একটা মানুষ বয়স হওয়া পর্যন্ত সব সময় গায়ে কাপড় রাখার চেষ্টা করেছি। মা বাপ যেটুকু পেরেছেন, আমি এখন যেটুকু পারি সামর্থ্যের আলোকে। তা আমার যে কতবার কাপড় চোপড় খুলে ফেলে, নিজেরটা আমি কারে বলবো? মাননীয় স্পিকার, কি শিখাচ্ছি, কাদেরকে প্রশ্রয় দিচ্ছি? মনে রাখবেন, আমাদের কেউ যদি এদেরকে প্রশ্রয় দেয়, একদিন এরা আমাদেরও কাপড় নিয়ে টান দেবে। এই নোংরা ধারা বন্ধ হওয়া উচিত। এর অস্ত্র সরকারের হাতে, আমরা সরকারকে পূর্ণ সহযোগিতা করব। সকল টেকনোলজি কাজে লাগিয়ে প্রথমত বলবো যে এই নোংরামি বন্ধ করার পথ বাহির করুন, গোটা ফিল্টার করে আউট করুন। তারপরে বলবো ইনসিডেন্টালি ওর অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে গেলে সেইটার কঠোর ব্যবস্থা নেই। আমি সংসদ সদস্যরা 2 জন দাঁড়িয়ে তাদের নিরাপত্তা চেয়েছেন, আমি খুশি হতাম তারা যদি বলতেন আমরা আমাদের নিরাপত্তা চাই না, আমরা 20 কোটি মানুষের নিরাপত্তা চাই। আমি বলবো আমরা 20 কোটি মানুষের নিরাপত্তা চাই। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে এই অধিবেশনকে সফল করতে যারা প্রচুর খাটুনি করেছেন, কষ্ট করেছেন। সমস্ত কর্মচারী কর্মকর্তাবৃন্দ, মিডিয়ার লোকেরা যারা শৃঙ্খলার দায়িত্বে ছিলেন, তারা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিরোধী দলের পক্ষ থেকে বা সারা অধিবেশনের পক্ষ। অতীতের রেওয়াজ এইটাকে সামনে রেখে, এইটা তাদের পারিশ্রমিক নয়, তাদের প্রতি সম্মান এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, আপনি তাদের এক পাশে পরিমাণ বেতনের একটা ইনসেন্টিভ তাদের হাতে এই অধিবেশন শেষ হওয়ার সাথে সেই সিদ্ধান্তটি আপনাকে নেওয়ার জন্য আমি আমার সমস্ত কর্মকর্তা কর্মচারী ভাই বোনদের পক্ষ থেকে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। তবে এই দিয়ে তাদের অবদানের সম্পূর্ণ কৃতজ্ঞতা আদায় করা সম্ভব নয়। আমি বিশ্বাস করি আমরা যেমন দেশের জন্য কাজ করেছি, এই কয়টা দিন তারা সীমাহীন পরিশ্রম করেছেন দেশের জন্য, ইনশাআল্লাহ তারা সম্মানিত হবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।